আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। পূর্ণ মাত্রায় চালু থাকবে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কাজ। সারা দেশে 20,000 কিলোমিটার এলাকায় খাল খননে তারেক রহমানের ঘোষণা। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে আর কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় মন্তব্য। আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে পুরো দমে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। পোস্টাল ব্যালটে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে বললেন সিএসি। এবং সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন। বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। তবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতার সঙ্গে কাজ চালিয়ে যাবে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। মীর আমিরুল আলমের রিপোর্ট। ভারত সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। এর আওতায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের সরকারি সূত্রগুলো আরও জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে হাইকমিশন ও সহকারী কমিশনের কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা ভারতে ফিরে আসছেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক সেবায় কোনো প্রভাব পড়বে না। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও ভারতীয় কূটনৈতিকদের উপস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এটাও জানানো হয়েছে, বর্তমানে পাকিস্তানেও একই ধরনের কড়াকড়ি আরোপ করেছে নয়াদিল্লি। সেখানে শিশুদের থাকার অনুমতি না থাকলেও হাইকমিশন ও সহকারী কমিশনের কর্মকর্তাদের সাথে তাদের সহধর্মিণীরা অবস্থান করতে পারবেন। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বিএনপি নির্বাচিত হলে সারা দেশে 20,000 কিলোমিটার এলাকায় খাল খনন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। আগামী 5 বছরে বিএনপি 25 কোটি বৃক্ষরোপণ করবে বলেও জানান তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান বনানী সোসাইটি সহ 12টি সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে আয়োজনে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। খাল খনন, বৃক্ষরোপণ, বেকার সমস্যার সমাধান, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, ঢাকার যানজট কমানো, নদী দূষণ রোধ, গণপরিবহন ব্যবস্থাকে উন্নত ও মনোরেল চালু সহ দেশ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি, এ কারণেই সহযোগিতা যাচ্ছি যে বিকজ আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনার চর্চা বদলাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
অপোনেন্ট সম্পর্কে অনেক কথা বলতে চাই, কিন্তু সেই কথা বলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। পলিটিশিয়ান হিসেবে আমি যদি বলতে চাই, আমি অনেক বলতে পারবো পলিটিক্যাল অপোনেন্ট সম্পর্কে, কিন্তু সেটাতে না আপনার কোনো ফায়দা হবে দিন শেষে, না আমার কোনো ফায়দা হবে দিন শেষে। আমি হয়তো কিছু হাততালি পাবো, তারপর আমি চলে যাব, আপনারা যে যার ঘরে চলে যাবেন, কিন্তু সেটা একবার শূন্যতায় ভরা। নির্বাচনী প্রচার শুরু করতে বিকেলে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর তৈরি করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি দেখতে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যরা। ছিলেন সরকারের একাধিক উপদেষ্টাও। অধ্যাপক ইউনূস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে আওয়ামী লীগ শাসনামলে গুণ, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন, বিরোধী দলের উপর হামলা এবং 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ জাদুঘর সারা পৃথিবীতেই দৃষ্টান্ত। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। জীবন্ত একটা জিনিস উপভোগ করে এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখে সবাই জানতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই জাতিকে, বলেন প্রধান উপদেষ্টা। আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি, কতগুলো বাস্তব স্কাল্পচার, অনুভব করার চেষ্টা করেছি সেদিন কিরকম ছিল, কি হয়েছিল। যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন, সর্বোচ্চটা সর্বনিম্নটা। জুলাই স্মৃতি জাদুঘরের অভ্যুত্থানের ছবি, বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময়কার পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বিশ্বের 122 দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। নির্বাচন কমিশনে পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং আসন্ন নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে সিইসি পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট এবং ভোটদান কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে কার কি সমস্যা, কি বুঝতে অসুবিধা, কি অভিযোগ ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কি সমস্যা সেসব বিষয়ে তথ্য দেন ইসি সচিব। এ সময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা তাদের দ্বিধা ও শঙ্কার কথা তুলে ধরেন। 25 তারিখের পরের দিন তাহলে আমি এটা এই ভোটারকে আমি রিচ করব কিভাবে? আচ্ছা, আপনার পয়েন্ট নোটেড। আমরা ইটালিতে যারা আছেন তাদের এনআইডি যেন সহজে করে দেওয়া যায় সেই দরখাস্তও আমি রেখে যাচ্ছি। আলোচনা শেষে পোস্টাল ব্যালট নিয়ে সবাইকে ধৈর্যশীল হয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে,
এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যে যেটা আমাদের এটা আমরা বাস্তবায়ন করবই, যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে, এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। আজ প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবেন তারা। এতে সরকারি কর্মজীবীরা খুশি হবেন জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি কর্মজীবীদের বেতন সবশেষ বেড়েছিল 2015 সালে। সে বছর সব স্কেলের বেতন 101% বাড়িয়ে সর্বনিম্ন মূল বেতন করা হয়েছিল 8,250 টাকা, আর সর্বোচ্চ মূল বেতন করা হয় 78,000 টাকা। 10 বছর পর বেতন বাড়ানোর প্রয়োজন বিবেচনায় গত বছর সাবেক সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। পিতামাতাসহ 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি ও দারিদ্র্য নিরসনে প্রয়োজনীয় সম্পদ যোগান দেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক এসে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে। উনি আমাকে বললেন চেয়ারম্যান অন্যান্য সদস্যরা যাবেন, ওনার চিফ অ্যাডভাইজার থাকবেন, আমি থাকবো। মূল্যস্ফীতি এবং বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও জানান উপদেষ্টা। এইগুলি সব বিবেচনা নিয়ে না হয়েছে, সব দ্রব্যমূল্য বৃদ্ধি, কস্ট অফ লিভিং ইনক্রিজ সব না হয়েছে। দেখবেন কালকে রিপোর্ট দেওয়ার পর সিদ্ধান্ত কী নেব আমরা। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। অন্তর্বর্তী সরকার এই চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটা জানতে অপেক্ষা করতে হবে। সেটা নাও না হাও না কিছুই বলবো না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস, রংপুরকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট টাইটান্স। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের B1 অথবা B2 ভিসার জন্য অনুমতি পাবেন, তাদের সর্বোচ্চ $15,000 ভিসা বন্ড জমা দিতে হবে। এই নিয়ম আজ থেকে কার্যকর হচ্ছে। তবে F বা M ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য হবে না। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। এর আগে সোমবার এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, 2026 সালের 21 জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1 অথবা B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করারও পরামর্শ দেওয়া হয়েছে, কেননা আগাম বন্ড পরিশোধ করলেও তা ভিসার নিশ্চয়তা দেবে না বলে জানানো হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে। ভিসার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করলেই কেবল বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে। ওদিকে আজ থেকে বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রসেসিং কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে এবার অধিক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্য কোনো এলাকায় মৌচাষ না হওয়ায় কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দুই ফসলের মাঝামাঝি সময়ে লাভবান হতে অধিক পরিমাণে সরিষার চাষ করেছেন কুড়িগ্রামের কৃষক। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। তবে রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্য 7 উপজেলায় এখনও আসেনি মৌচাষের ধারণা। আমাদের এখানে সর্ষে ফুল আসছে, মাছি
আসি জায়গায় জায়গায় আসি, কিন্তু আমরা ট্রেনিং দেওয়ার পারি না। ওদের মাছই কীভাবে প্রশিক্ষণ করা লাগে, কীভাবে কী করা লাগে ওগুলো আমরা জানি না। শস্যের ফলন যেটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যদি থাকে তাহলে শস্যে ভালো আর কি হবে বা লাভবান হয়ে যাবে আর কি। এবার জেলায় ৭,১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১ টন। সরষে আমরা নিজ জ্ঞানে লাগাছি, নিজ বুদ্ধিতে। ওর থেকে তো কেউ চাষের বীজ টিজ কিছু দেয়, সার দেয় নাই। খরচ গেলে ৬ থেকে ৭,০০০ টাকা দেবে এক বিঘেতে। আর মনে করেন এইরকম আবহাওয়া যদি ভালো থাকে তাহলে মনে করেন শস্যের ফলন ভালো হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার রৌমারী ও রাজীবপুরে এবার সরিষা ক্ষেতে ২,০৫০টি মৌবক্স বসানো সম্ভব হয়েছে। তা থেকে এ পর্যন্ত ৭,১৫০ লিটার মধু সংগ্রহ হয়েছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আগামী বছরগুলোতে এই মৌ চাষ বৃদ্ধি পায়। এতে একদিকে যেমন মধু আহরণ সম্ভব হবে, সাথে সাথে সরিষার ফলনও বৃদ্ধি পাবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। কৃষকের মৌ চাষের ধারণা থাকলে একদিকে যেমন মধু উৎপাদন সম্ভব হতো, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন আরও বৃদ্ধি করা সম্ভব হতো। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। তবে যাচাই বাছাই কার্যক্রম শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা জানিয়েছে দুদেশের সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নদী অধিকার কর্মীরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। উজানে একতরফা পানি প্রত্যাহারে তিস্তা নদী এখন ধুধু বালুচর। গ্রীষ্মে পানি সংকটে বিপাকে পড়েন কৃষক, আর বর্ষায় উজানের ঢলে তিস্তার ভাঙনে সর্বশান্ত হন নদী পাড়ের মানুষ। সংকট নিরসনে জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। তবে জানুয়ারির অর্ধেক পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় হতাশ নদী তীরের বাসিন্দারা। আমার বয়সে আমি 4বার বাড়ি ভাঙছি। নদীতে যা আসিল সব চলে গেছে, জমা জমির ব্যবহার গেছে। পান বন্যায় যেমন তলে ভরে সবগুলো তলে টলে পরে নষ্ট হয়ে যায়। যখন আমাদের পানির দরকার ছিল না তখন পানি দিয়ে বন্যাতে ভাসিয়ে যাই আমরা, আর এখন আমরা সবকিছু ফসল করছি, এখন পানির দরকার, এখন পানি নেই আমাদের এখানে। খনন করে দেওয়া আমাদের অনেক সুবিধা হবে। সম্প্রতি তিস্তা নদী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আবারও প্রতিশ্রুতির কথা জানান তারা। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। The people along the river will get benefit when the project starts. So we'll be very cautious, but I will promise the process is carried on. তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রতিশ্রুতিতেই আটকে থাকায় ক্ষুব্ধ নদী অধিকার আন্দোলন কর্মীরা। যারা কথা দিয়ে ভবিষ্যতেও কথা রাখবে না, এরকম যদি মনে হয় তারা জনগণের সাথে মুনাফিকি যদি করে, আমরা তিস্তা বাঁচানো দিবস সেই মুনাফিকের উচিত জবাব দেওয়ার চেষ্টা করব এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করেই ছাড়ব। উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ও প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদী তীরের বাসিন্দাদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার খেলার খবর। প্রথম দল হিসেবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়েছে শেখ মেহেদীর দল। 134 রানের টার্গেটে খেলতে নেমে টপ অর্ডারের ধারাবাহিক পারফরমেন্সে ফাইনালের টিকিট কাটে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে এলিমিনেটর রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট টাইটান্সের কাছে 3 উইকেটে হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। আদিল আহমেদ খানের রিপোর্ট। খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। একই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে 23 মে জানুয়ারির হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। পূর্ণমাত্রায় চালু থাকবে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কাজ। সারা দেশে 20,000 কিলোমিটার এলাকায় খাল খননে তারেক রহমানের ঘোষণা। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে আর কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় মন্তব্য। আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে পুরো দমে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। পোস্টাল ব্যালটে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে বললেন সিএসি। এবং সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন। বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষক আবার দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।